আজ অনেকদিন পর আবার ব্লগে ফিরে আসলাম। বরাবরের মতোই কারণ হলো ব্যস্ততা। কাজ থাকার কারণে আমি নিয়মিত আপনাদের মাঝে আসতে পারি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বন্ধুরা, প্রতিবারের মতোই শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুমন বলছি জাপান থেকে। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি জাপানের প্রাকৃতিক লীলাভূমি ও জ্বলন্ত আগ্নেয়গিরির ভূখণ্ড ফুকুশিমাতে। আর আগেই বলে নিচ্ছি, আজকের ব্লগটি একটু বড় হবে, তাই না টেনে পুরো ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আমি আগেই বলেছি যে আজ আমরা যাচ্ছি জাপানের অন্যতম স্মৃতি বিজড়িত এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ফুকুশিমাতে। এখানে রয়েছে অসংখ্য ছোট বড় জ্বলন্ত ও মৃত আগ্নেয়গিরি বা ভলকানো। তবে আজ আমরা যে আগ্নেয়গিরিটি আপনাদেরকে দেখাবো তার নাম হচ্ছে মাউন্ট আজুমোকো ফুজি। ফুকুশিমার পথে আমরা এখন 3 মাস্কেটিয়ার্স টয়নি কোম্পানি ম্যানেজার। সঙ্গে ড্রাইভিং কার্যটা যথার্থভাবে পরিচালনা করতেছেন আমাদের সুমন ভাই, আমাদের পাইলট। হাউ ডু ইউ ফিল? আসলে this is the first time that I drive on the highway road. It's really amazing and fantastic feeling because যে এই রাস্তাতে আপনার এখানে কোনো প্রকার ট্রাফিক জ্যাম নাই বা কোনো সিগন্যাল নাই। আর আমার মনে হয় আজকে আমি আমার যে expressway, that's why there is no question to have a traffic. any traffic. আজকে কি বলে যে আমার গাড়ির আমি সর্বোচ্চ স্পিডটাতে আমি অ্যাপ্লাই করতে পারছি। এটা আমার কাছে আমি বড় একটা ব্যাপার। জিনিসটা নোটিশ করছি, এটা ছিল 135 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, যদি আমার গাড়িটা সিসি অনেক কম, 660 সিসি গাড়ি নিয়ে 135 কিলোমিটার স্পিডে যাওয়া, সেটা কিন্তু একটা উইয়ার্ড একটা ব্যাপার। তারপর এটা জাপানিজ গাড়ি দেখে আমার মনে হয় স্মুথলি চলতেছে। আসলে এই জিনিসটা আমার কাছে আজকে সবচেয়ে একটা বড় একটা প্রাপ্তি ছিল, কারণ আমরা নর্মাল রাস্তাতে যে রোডে কার ড্রাইভ করি সেখানে স্পিড লিমিটেশন না থাকে 35, 30, 40, 50, হ্যাঁ, সাধারণত 80-র উপরে আমরা নর্মাল রাস্তাতে চালাতে পারি না। তো আজকে আমি সর্বোচ্চ স্পিড হতে পেরেছি। তো এই জন্য আমি থ্যাঙ্কস টু আল্লাহ অ্যান্ড ফার্স্ট সেকেন্ড থ্যাঙ্কস টু স্টার। Then you are mentally satisfied? Yeah, I'm fully satisfied. About your speed of car? Yeah, it's a Conqueror car. It's a Conqueror car. আসলে আমরা একটা পাহাড় ঘেরা পূর্ণ এই পাহাড় ঘেরা পথের মাঝখান দিয়ে চলা একটা হাই এক্সপ্রেসওয়েতে আমরা চলতেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আজকে আমরা আমাদের বাসা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে যাচ্ছি উইদিন শর্ট টাইমের মধ্যে, যেহেতু আমরা এক্সপ্রেসওয়ে ইউজ করতেছি। তো এই কারণে আমরা আসলে এত লং একটা জার্নি খুব শর্ট টাইমের মধ্যে যেতে পারবো। তো এটা আসলে একটা বড় একটা ব্যাপার। তো হোপসো আপনারাও এনজয় করবেন। চেষ্টা করবো যে আপনাদেরকে এই জাপানের এই ফুকুশিমা সম্পর্কে যে 2-3 স্পটে যাব সর্বোচ্চ ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো জানি না পারবো কি না। আমার প্রত্যেকটা ট্যুরে, প্রত্যেকটা ট্রাভেলে এই জিনিসটা হয়, কিন্তু কোনো কিছু না মিস হয়ে যায় আর কি। রাস্তাকে দেখছেন? ওয়াও, ইটস অ্যামেজিং ম্যান। জাস্ট তো চোখে দেখতে হবে আর চোখের শান্তি হবে, আর অক্ষি যুগলকে শান্তি দিতে হবে। হ্যাঁ, অক্ষি যুগলকে এটা আসলে চোখের শান্তিটা নিতে হবে, মনের শান্তিটা নিতে হবে, আর ফিল করতে হবে যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুনিয়াটা তার এত সুন্দর করে তৈরি করে দিছে, আসলে এটা না দেখলে বোঝা যায় না। এবং মজার ব্যাপার হচ্ছে তৈরি করে দিয়েছে এবং সত্য সৌন্দর্যতে যে জাপান রক্ষা করছে সুন্দরভাবে। হ্যাঁ, এটা শুধু জাপান না, এটা পুরো বিশ্বটাকে এইভাবে তৈরি করে দিছে আল্লাহ তাআলা। এবং আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি, সবসময় আমরা টাকার পিছনে ঘোরাঘুরি না করে আমাদের উচিত একটু ট্রাভেল করা। তো একটু না ভালো ট্রাভেল করা, এতে করে আপনার জীবনের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ করতে পারবেন। আর টাকা পয়সা ফ্যাক্ট না, টাকা পয়সা মানুষের জীবনের সব কিছু না। যে টাকা পয়সা থাকলে আমি লাক্সারিয়াস গাড়িতে চলবো, লাক্সারিয়াস লাইফ লিড করবো, ইজ নট ম্যাটার। আমি মনে করি সেটা। তো জীবনটা উপভোগ করতে হবে, উপভোগ করেন। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা আমাদের এই ট্রিপ সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা স্পটে যেয়ে দিব। এই যে আমরা এখন ইয়েতে যাচ্ছি, পার্কিং করবো গাড়ি, একটু দেখাবো এখানে। আমরা এটা হচ্ছে হাইওয়ে একটা রেস্টুরেন্ট অথবা রেস্ট প্লেস, এখানে আমরা এখন গাড়িটা ঢুকাবো, কারণ আমাদের গাড়ির ইঞ্জিনটা রেস্ট দিতে হবে, প্লাস আমরা একটু রেস্ট দিব। একটা কম্বিনি, ইওন মিনি শপের একটা কম্বিনি। ওয়াও, ইওন মিনি শপের একটা কম্বিনি। এখন পর্যন্তই, হ্যাঁ।
বন্ধুরা, আমরা ছোট্ট একটি যাত্রা বিরতি দেওয়ার পর আবার চলতে শুরু করলাম। ইতিমধ্যে আমরা ফুকুশিমার পাহাড়ি পথে ঢুকে পড়েছি। যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের সৌন্দর্য দেখে বারবারই থামতে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যকে আরো গভীরভাবে উপভোগ করার জন্য। ভাই, how do you feel? আসলে প্রকৃতি মানুষকে আসলে এতটাই বিষণ্ণ করে, ইমোশনাল করে ফেলে। আমার মনে হয় পৃথিবীর যদি সবচেয়ে ইমোশনাল থিংস নিয়ে আলোচনা করা হয় বা ভোট করা হয়, আমি এই প্রকৃতির ইমোশনাল ফিলিংটাকে আমি ভোট করব। কারণ হচ্ছে যে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে দুঃখী ব্যক্তি যদি প্রকৃতির সান্নিধ্যে আসতে পারে বা প্রকৃতির থেকে উপভোগ করতে পারে, আমার মনে হয় তার জীবনে কোনো চাওয়া পাওয়া বাকি থাকবে না। আমরা এখন একটা টানেলের ভিতর তো যাবো। টানেলগুলো কিন্তু আমার খুবই চমকপ্রদ লাগে। টানেলটা কিন্তু বিশাল বড় একটা টানেল। আমি টানেলে ঢুকলাম। বাহ! বন্ধুরা, যতই গভীরে যাচ্ছি প্রকৃতি যেন তার অপরূপ সৌন্দর্যে আমাদেরকে আটকিয়ে দিচ্ছে। আর এখানে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, মূলত এগুলোই হচ্ছে আগ্নেয়গিরির পাহাড়। আসলে এখানে যে কোনটা আগ্নেয়গিরি তা আমি নিজেও ভালো মতো জানি না। সে যাই হোক, এরকম একটা অ্যাডভেঞ্চার প্লেসে আসলে কার না ভালো লাগে। Every time you two are getting rough, my mind just sounds but try your love never test. No, 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 no. Just no, 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 no. And every time I see him with you, my heart sounds like try your love. বন্ধুরা, স্বাগত জানাচ্ছি জাপানের ফুকুশিমা প্রিফেকচার থেকে। এখন আমি আছি একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। জ্বলন্ত না ঠিক, এটা আসলে 1700 সালে এই আগ্নেয়গিরিটা অগ্নুৎপাত হয়েছে, বাট এখনও এটা জীবন্ত এখনও আছে। তো এই এলাকাটা শান্ত, চতুর্দিকটাই হচ্ছে আগ্নেয়গিরি। আমার পাশে যে মাউন্টেনটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে মাউন্ট আজুমোকো ফুজি। মূলত এই টোটাল এরিয়াটাই মাউন্ট আজুমোকো ফুজি। তো এখন বর্তমানে আমরা তোচিকি থেকে এখানে আসছি 250 কিলোমিটার দূরত্ব পথ পাড়ি দিয়ে। তো আসলে জীবনে একটা মানে অপূর্ণতা ছিল, না পাওয়ার একটা ব্যাপার ছিল, বেদনা ছিল যে আসলে প্রকৃতির এত সুন্দর জায়গাগুলোকে আসলে এক্সপ্লোর করতে পারবো কিনা। তার মধ্যে অন্যতম একটা ছিল যে আগ্নেয়গিরি দেখা। আগ্নেয়গিরি যে এরিয়াটা, সেখানকার ভৌগোলিক বৈচিত্র্য, মাটি, পানি, মানে সব কিছু দেখার জন্য এখানকার প্রকৃতি এবং প্রাকৃতিক যে পরিবেশ, মাটি, পাহাড়, পাথর, যে লাভা, এখানে যে ইগুলা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এক একটা আগ্নেয়গিরির যে সেই পাথর, এগুলো আসলে জমাট বেঁধে পাথর হয়ে গেছে। তো এই সমস্ত সামগ্রিক পরিবেশ মিলে আসলে এটা আসলে আমার জন্য একটা সৌভাগ্য। আমি জানি না আপনাদেরকে আসলে অতটা ভালো মতো দেখাতে পারছি কিনা বা বোঝাতে পারছি কিনা। তো এটা আমার জীবনে আসলে অন্যতম একটা বড় পাওয়া। তো আমি এখন আপনাদের সাথে পরিচয় করে দিব। আমাদের সাথে আছে সিদ্দিক ভাই। তো সিদ্দিক ভাইয়ের কাছ থেকে আমি এই জায়গার প্রাকৃতিক বৈচিত্র্য এবং এই জাপানে এই জায়গা কিভাবে আমরা আসবো বা ডিটেলস আরও জানবো, সেটা জাপানিজ ভাষায়। তো যেহেতু সিদ্দিক ভাই জাপান অনেক দিন যাবত বসবাস করে এবং সে জাপানিজ ভাষায় খুবই এক্সপার্ট। তো আমার মনে হয় আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা জাপানিজ, আমার অনেক ভিউয়ার আছে, তাদের জন্য আমরা এখন সিদ্দিক ভাইয়ের কাছ থেকে জাপানিজ এবং বাংলা ভাষাতেই আমরা আরও ডিটেলস এই জায়গা সম্পর্কে জানবো। তো সিদ্দিক ভাই, আপনি এই জায়গা সম্পর্কে ডিটেলস একটু আমাদেরকে বলেন। 皆さんこんにちは。今私たちはどこにいるのは、福島県なんです。
具体的に言うと私たち今いるのは火山の近くなのでその火山なんですがそれは、1707年に爆発しましたで今でもちょっと危ないところなのででもなんか景色とか全的に見るとめっちゃくちゃいい景色なんですで今そうですね心からそういうことも話すの時期がないんで皆さんもそうですねご家族とか一人でとか行ってみてくださいあと車を持っている方々が栃木からどこでも行くとGoogle から検索して何時間かかるとかそれをちょっと言ってみてくださいあとは電車の遠くの皆様も電車で来ると時間があんまりかからないんで行ってみてくださいはい以上ですসিদ্দিক ভাই আসলে এই ডিটেল যতটুকু বুঝেছি যে এখানকার ডিটেল সম্পর্কে আমি যা ইনফরমেশনগুলো দিলাম সেটাই সিদ্দিক ভাই বললো এবং টোকিও থেকে কিভাবে আসবেন সেটাও বললো তো আমিও শর্টকাটে একটু বলে দিই টোকিও থেকে কিভাবে আসবেন টোকিও থেকে শিনকানসেন ট্রেন অথবা এক্সপ্রেস ট্রেন অথবা বাস অথবা গাড়ি ভাড়া করে আপনারা ফুকুশিমাতে চলে আসেন তবে আমার সাজেশন হচ্ছে বেস্ট সাজেশন হচ্ছে আপনারা যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে গাড়ি ভাড়া করে বা গাড়ি যদি থাকে আপনারা গাড়িতে আসতে পারলে আপনারা এই ফুকুশিমার সৌন্দর্যটা পুরোপুরি এক্সপ্লোর করতে পারবেন তো যেমনটা বলতেছিলাম তো আমার পিছনে যে পাহাড়টা দেখতে এগুলো আসলে অগ্নুপাত হয়ে গেছে তো আমি যদি একটু দেখাই আশিক ভাই আপনার ঠিক পিছনের সাইডটাতে একটু ধরেন ওটাই হচ্ছে মাউন্ট আজমির মেন পাহাড়টা ওইখানে যে শেপটা দেখা যাচ্ছে সেই শেপটা একটু চ্যাপ্টা টিপের ওই জায়গাটা কিন্তু মেন আগ্নেয়গিরি ছিল এবং ওইটাই কিন্তু বিস্ফোরণ হয়ে এই জায়গাটার এই পাথরের এইগুলোর সৃষ্টি হয়েছে আর ভলকানটা ওই এখনো দেখা যাচ্ছে ওইখানে যে আগ্নেয়গিরির যে মেঘ এবং আগ্নেয়গিরির যে ভিতরে যে তাপটা সেই তাপটা আসলে মেঘের আকার রূপ ধারণ করে বের হচ্ছে এটা আসলে আমরা দেখতে পাচ্ছি তো এই চতুর্পাশটায় এসে এই আগ্নেয়গিরির আসলে একটা পথ এবং এখান থেকে যে আগ্নেয়গিরি অগ্নুপাত হয়েছে সেটার এখনো কিন্তু অনেকটাই আভাস বা সেই 1700 সালে যে অগ্নুপাতটা হয়েছে সেটা কিন্তু এখনো ওইভাবে অনেকটা রয়েছে আসলে আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে প্রতিবারের মতোই বলতে হচ্ছে কারণ আপনারা যদি আমাকে অনুপ্রেরণা দেন তাহলে অবশ্যই আমি জাপান সম্পর্কে আমি যতদিন জাপানে আছি জাপান সম্পর্কে আরও নতুন নতুন জায়গা বা নতুন নতুন সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো বা বাস্তবে দেখাবো আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আমি একটু শর্ট করে আমি একটু আশিক ভাইয়ের সাথে কথা বলবো যে ভিডিওটি করতেছে তার সাথে একটু কথা বলবো আচ্ছা বন্ধুরা এতক্ষণ আসলে ক্যামেরার পিছনে যে ভাইটি ছিল বা যে ক্যামেরা করেছেন ভিডিওটি করেছেন আসলে তাকে আপনারা অবশ্যই চিনেন কারণ যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই চিনেন তাকে আশিক ভাই তো আসলে আশিক ভাই আসলে উনি একজন প্রকৃতিপ্রেমী নট অনলি মি সেও একজন প্রকৃতিপ্রেমী আসলে আমরা সবাই প্রকৃতিপ্রেমী কিন্তু আসলে আমরা এক্সপ্লোর করতে জানি না তো যাই হোক আমি এখন একটু আশিক ভাইয়ের কাছ থেকে এই জায়গার ব্যাপার বা এই জায়গার সৌন্দর্য বা তার অনুভূতিটাকে একটু জানবো আসসালামু আলাইকুম অল অফ দ্য ভিউয়ার্স প্রকৃতপক্ষে প্রায় এক সপ্তাহ আগে আমরা ডিসাইড করছিলাম যে এই জায়গাটায় আমরা আসবো তা আজকে অবশেষে আমরা এখানে আসছি এখানে এসে আসলে সত্যি আমি অভিভূত ইটস রিয়েলি এ fantastic place and nice to visit. If you guys have any enough opportunity to visit here, you of course have to come here because it's really a natural, fabulous space. এটা মূলত একটা ভলকানো বাট এটা মৃত না এটা সম্ভবত জীবন্ত ভলকানো জীবন্ত আশেপাশে অনেক আছে জীবন্ত ভলকানো এই ভলকানোর যে আকৃতিগুলো আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন এটা সম্ভবত বিভিন্ন ধরনের আকৃতি আছে এখনো আমি যদি আমি সায়েন্স স্টুডেন্ট হিসেবে যেটুকু আন্দাজ করতেছি এটা সম্ভবত পটাশিয়াম ফসফেট এটা যদি দেখাই এটা আগ্নেয়গিরির লাভা থেকেই জাপান কারণ এখানে আসলে আপনি আসলে প্রকৃতির সাথে মিশে যেতে মন যাবে আপনার অনুভূতিটা কি আশিক ভাই আমার অনুভূতিটা আসলে এই যে মেঘ পাহাড়ের যে খেলা মেঘ পাহাড় যে মিলেমিশে যে একাকার ঠিক আছে
তারপর প্রকৃতির সাথে এই যে মেঘ আমাকে কিন্তু মানে রাইট নাও হ্যাঁ, স্পর্শ করে গেল। টাচিং মি, ঠিক আছে, এই যে একটা অনুভূতি, এটা আসলে কাউকে বোঝানো সম্ভব না, তার নিজের এটা এক্সপিরিয়েন্স করতে হবে। এই জন্য আমি বলতেছি যে আপনারা আসেন, এসে অন্তত একবার হলো জায়গাটা নিজে স্বচক্ষে দেখেন, এবং আপনার বন্ধু বান্ধব নিয়ে আসলে তাদের সঙ্গে নিজের অনুভূতিটা শেয়ার করবেন, প্রকৃতিটা দেখবেন। আর বিশেষ করে কমেন্ট করব, সুমন ভাইয়ের সঙ্গে থাকবেন, তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন। do it. তো বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আসলে অনেক দূরে চলে আসছি, আমরা তোসিকিবি কেনে থাকি, তোসিকিবি প্রিফেকচারে, অনেক দূরে। আমাদের আবার ব্যাক করতে হবে, যেহেতু আমরা একদিনের একটা ভ্রমণে আসছি। তো আমি আর কথা বেশি এবার বাড়াবো না, সুমন ভাই এখন আপনাদের সঙ্গে কথা বলবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, থ্যাংক ইউ আশিক ভাই, আসলে আপনি সুন্দর কথা বলার জন্য বা আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। আসলে আমরা এখানে বক্তব্য দেওয়ার জন্য আসিনি, জাস্ট প্রকৃতির মাঝে যে ফিলিংসটা, সেই ফিলিংসটা জাস্ট শেয়ার করার জন্য আসছি। তো বন্ধুরা, এখন আমরা আরও কয়েকটি স্পটে যাব, তো যতটুকু চেষ্টা করবো আপনাদের। বন্ধুরা, আমি একটু আগে যে জায়গাটাতে ছিলাম, ওটা এখন বর্তমানে যে জায়গাটাতে অবস্থান করছি তার থেকে প্রায় অনেক নিচে অবস্থান করছিলাম, কারণ ওই পাহাড়টার ফুল ভিউ দেখার জন্য আমরা যে পাহাড়টার উদ্দেশ্যে এই ফুকুশিমাতে আসছি, আজমা কোফুজি যে পাহাড়টা, পর্বতটা, আগ্নেয়গিরিটা, এই আগ্নেয়গিরিটা ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে সেই আজমা কোফুজি আগ্নেয়গিরি বা পাহাড় হিল। তো এই পাহাড়টাই 1700 সালে খ্রিস্টাব্দে এই পাহাড়টা অগ্নুপাত হয়, এই আগ্নেয়গিরিটা, যেটা এখনো মৃত জীবন্তর মানে মাঝামাঝি অবস্থায় আছে, মানে এটা নিষ্ক্রিয় অবস্থায় আছে। বাট এর সারাউন্ডিং যে পর্বতগুলো আছে, আমরা দুই পাশটাতে একটু দেখি, ওই পর্বতটা ওইখান থেকেও অনেক জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। তো আসলে যেখান থেকে আসলে এই আগ্নেয়গিরির যে ধোঁয়াটা বা যে তাপটা, সেই তাপটার থেকেই কিন্তু আসলে এখানে একটা মেঘের সৃষ্টি হয়েছে। তো এই ঠিক এই মুহূর্তে এই জায়গাটাতে আছি। আসলে এই আমরা আসলে উপরে যেতে পারছি না, কারণ এখানে এই যে সিঁড়িটা রয়েছে একদম এই আগ্নেয়গিরির টপে যাওয়ার জন্য, সিঁড়িটা আসলে রিফর্ম করা হচ্ছে, এই কারণে টপে যেতে পারছি না। তো যাই হোক, এটার ছবিটা আমি আপনাদেরকে গুগল এই ভিডিওতে দিয়ে দিব, গুগলের ছবি ডাউনলোড করে এখানে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে পরিস্থিতি। তো এখন আমরা সিদ্দিক ভাই কোথায় যাচ্ছি এখন, এরপরে কোন ব্রিজটা দেখার জন্য? এরপরে ফুকুশিমা ব্রিজ। আচ্ছা, আমরা এরপর আর একটা ঐতিহ্যবাহী একটা ব্রিজে যাব, ফুকুশিমার আর একটা আকর্ষণীয় স্থান ফুকুশিমা ব্রিজ। তো হোপস আমাদের হাতে 3-4 ঘন্টা সময় আছে, যদি আমরা কভার করতে পারি দেন আমরা ওই ব্রিজটাতে যাব। ওইখানে আরও কয়েকটা আগ্নেয়গিরি রয়েছে, যদি ওটা আমি আপনাদেরকে দেখাতে পারি তো হোপসও দেখাতে পারবো ইনশাল্লাহ। তো আমরা ওইখানে চলে যাব। তো ঠিক আছে বন্ধুরা, আমার সাথেই চলে চলো।
বন্ধুরা, আমি এখন ফুকুশিমার অন্যতম একটি দর্শনীয় জায়গাতে অবস্থান করছি। শুধু দর্শনীয় না, এই জায়গাটা এবং এই ব্রিজটা, আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা জাপানের ঐতিহ্যের একটা অংশ। এই ব্রিজটার নাম হচ্ছে ফুদোসাওয়া ব্রিজ, যেটা ফুকুশিমাতে অবস্থিত। আর এই ব্রিজটি 1958 সালে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। আপনারা জাস্ট একটু চিন্তা করেন যে দুই পাশের পাহাড়, এবং ওই পাহাড়টা যদি দেখি একদম কিন্তু জাস্ট কোনো ভিত্তি নাই, তেমন একটা ভিত্তি নাই, একদম এন্ড অফ দ্য পাহাড়, এন্ড অফ দ্য হিল, এই পাহাড়টার সাপোর্টে এই ব্রিজটা করা হয়েছে। ওই পাশ থেকে দেখলে বোঝা যাবে যে আসলে কতটুকু টেকনোলজি, কতটুকু মেধা আর কতটুকু ধৈর্য নিয়ে কষ্ট করে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। আসলে এই ব্রিজটা দেখাও একটা ভাগ্যের বিষয়। জাপানে যারা থাকে, আমরা ফরেনার, এবং আমার মনে হয় না যে অনেক জাপানিজ এই ব্রিজটা দেখতে পারে। তো যাই হোক, এটা খুবই অন্যতম দর্শনীয় একটা জায়গা। তো এখন আমরা এই জায়গাটাতে আছি। এই জায়গাটা আসলে আমরা এই পর্যন্ত আসতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। যে আসলে প্রচণ্ড কষ্টকর, অনেক লং জার্নি করে কিন্তু আমরা এই জায়গাতে আসছি। তো আসলে অসম্ভব, আসলে প্রকৃতিকে আসলে নিজ চোখে আলিঙ্গন করা, সরাসরি আলিঙ্গন করা আর ভিডিওতে দেখা আসলে অনেকটাই মানে ইম্পসিবল একটা ব্যাপার, অবিশ্বাস্য একটা আনন্দের একটা মুহূর্ত, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো যাই হোক আর কি, আমি আমার সাথে যে ভ্রমণ সঙ্গী আছে সিদ্দিক ভাই এবং আশিক ভাই, দুজনের একটু অনুভূতি নেই যে আসলে তারা কি ভাবতেছে। এটা আসলে জাপানের খুব ইউনিক একটা ব্রিজ, খুব বিখ্যাত একটা ব্রিজ। এবং আমি আসলে একটা ইউটিউবারের ইউটিউব ভিডিও দেখে আসলে আমি এই ব্রিজটা জানতে পেরেছি। এবং আসলে মানে অসম্ভব সুন্দর একটি ব্রিজ, মানে এক্সপ্লেনেশন করার মতন ভাষা আমার নেই। আচ্ছা, এখন আশিক ভাই, এই ব্রিজটাতে এসে আসলে প্রকৃতি এবং প্রযুক্তির যে একটা সমন্বয়, এই ব্রিজটাকে দেখলে বোঝা যাবে যে কতটুকু টেকনিক্যালি অ্যাডভান্স হলে এরকম একটা ব্রিজ নির্মাণ করা সম্ভব, তাও এত স্থায়িত্বপূর্ণভাবে। এটা সম্ভবত 1958 সালে এটা নির্মাণ করা হয়েছে। এখনো এর যে কারিগরি স্টেবিলিটি দেখে আমরা অভিভূত। এটা গেল প্রযুক্তিগত, প্রকৃতিগত ভাবে যদি বলতে হয় তাহলে তো সেটা নিজে ভাই দেখতে হবে। এটা আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটার প্রকৃতিকে আলিঙ্গন করে নেওয়া, এটা আসলে নিজে দেখে নিজে অবস্থান করে এটাকে জাস্টিফাই করতে হবে। এটা আসলে ইউটিউবে দেখে বা আমাদের মুখ থেকে শুনে প্রকৃত সৌন্দর্য বর্ণনা পাওয়া সম্ভব এখন আসলে। তো বন্ধুরা, আজকে আমাদের ফুকুশিমা ট্যুর এইখানে আমরা শেষ করতে যাচ্ছি, কারণ অলরেডি ডে লাইট পড়ে গেছে। পাহাড়ে আমরা সবাই জানি যে পাহাড়ে আসলে ডে লাইটটা খুব দ্রুত পড়ে যায়। তো এখনকার সময় হচ্ছে 7:10, সাধারণত এই বর্তমান সময়ে 7:10 বা 7টার ভিতরে ডে লাইটটা পড়ে যায়। আমরা মেন পাহাড় থেকে, ফুকুশিমার মেন পাহাড় থেকে অনেক দূরে নেমে আসছি। তো আসলে জানি না কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারছি বা দেখাতে পারছি যে এই ফুকুশিমার সৌন্দর্যটা। তা আসলে আমাদের শর্ট টাইমিংয়ের ভিতরে যতটুকু সম্ভব ততটুকু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো হোপসো আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো জাপানের ফুকুশিমা থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ট্রাভেলার সুমন।